আজকের শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়ের সিকিউ তোমার কমপ্লিট রিভিশন হয়ে গেছে। ইনশাআল্লাহ যখন তুমি এই অধ্যায় থেকে সিকিউ আর একটু রিভিশন দিতে যাবা, টেস্ট পেপার খুলে অথবা আরও কিছু সলভ করতে যাবা, দেখবে তোমার কাছে একদম কি লাগতেছে, ইজি লাগতেছে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম মিশন 50 আউট অফ 50 এই প্রোগ্রামে। আমরা অলরেডি দুইটা ক্লাস কিন্তু করে ফেলেছি, একটা হচ্ছে পদার্থের অবস্থা আর একটা হচ্ছে পদার্থের গঠনের উপর। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টার নাম কি? পর্যায় সারণী। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। যারা এর আগের বাকি ক্লাসগুলো করনি তারা আমাদের এই প্লে লিস্টে বাকি দুইটা ক্লাস পেয়ে যাবা এবং ডিসক্রিপশনেও দুইটা ক্লাস দেয়া থাকবে, তোমরা দুইটা ক্লাস দেখে নিও। ওকে, তাহলে আমরা আজকে বেসিক্যালি পর্যায় সারণী নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা বা এই অধ্যায়তে তোমার হচ্ছে যে সকল টপিক থেকে সিকিউগুলো আসে ওই অ্যানালিসিস করে আমি ওই সকল সিকিউগুলো বাছাই করেছি এবং ওই কোশ্চেনগুলো আমরা আজকের ক্লাসে সলভ করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসের পরে তোমার একটা জোস একটা রিভিশন হয়ে যাবে এবং পরবর্তীতে এই অধ্যায় থেকে যখন তুমি আনসার করতে যাবা তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকবা, তোমার ভিতরে কনফিডেন্স লেভেলটা কি হবে, অনেক বেশি হবে। তাহলে আর কথা না বাড়াই আমরা হচ্ছে আমাদের ক্লাসে ফিরে আসি। তো আমরা প্রথম যে কোশ্চেনটা দেখবো, দেখো প্রথম কোশ্চেনটা কি? ময়মনসিংহ বোর্ড 2024 এসেছিল যে এখানে হচ্ছে একটা তোমার চার্ট দেয়া আছে, উদ্দীপক দেয়া আছে, বলছে ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীর ওয়াই মৌলতে অবস্থান নির্ণয় করতে, ওয়াই মৌলের অবস্থানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি কখনো কোনো কোশ্চেনে দেয়া থাকে যে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করো, তখন তুমি বুঝবা যে ওই মৌলের পর্যায় সারণী এবং গ্রুপ, ওই মৌলের পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার এটা নির্ণয় করতে হবে। অর্থাৎ একটা মৌলের পর্যায় এবং গ্রুপ এই দুইটা যদি আমি জানতে পারি তাহলে বলতে পারবো যে ওই মৌলটা পর্যায় সারণীর কোথায় অবস্থান করতেছে। তার মানে আমাকে এই ওয়াই মৌলটার গ্রুপ এবং পর্যায় কী করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো ওয়াই মৌলটা কি আছে, ওয়াই মৌলটা আছে পারমাণবিক সংখ্যা দেয়া আছে 12, তার মানে সে হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে ওয়াইটা কি? ম্যাগনেসিয়াম। প্রথমে ডিটেক্ট করে ফেলবা যে ওয়াইটা কে, ওয়াইটা হচ্ছে কি? ম্যাগনেসিয়াম। এখন এটার ইলেকট্রোবিন্যাস করবা, এটা কি করবা? ইলেকট্রোবিন্যাস। তাহলে আমরা চলো করি 1s2 2s2 2p6 3s2। তাহলে এখন ইলেকট্রোবিন্যাস করা ডান, ঠিক আছে, ইলেকট্রোবিন্যাস করা ডান। এখন কি করব? পর্যায় এবং গ্রুপ নাম্বারটা নির্ণয় করে ফেলবো। দেখো পর্যায় কত হবে, এখানে কোন একটা মৌলের ইলেকট্রোবিন্যাসের সর্বোচ্চ কক্ষপথ নাম্বারটাই হবে তার পর্যায় নাম্বার। এখানে সর্বোচ্চ কক্ষপথ নাম্বার কত? 3, তাহলে তার পর্যায় কত হবে? 3, পর্যায় হচ্ছে 3। এবং গ্রুপটা কিভাবে নির্ণয় করবো, দেখো এটা কোন রুলের ভিতরে পড়ে। আমরা গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে 3টা রুলস পড়ছি, একটা হচ্ছে এস রুল, একটা হচ্ছে S+P+10 রুল আর একটা S+D রুল। তাহলে এটা দেখো সর্বশেষ কক্ষপথে তোমার কি আছে, শুধু এস আছে না, তাহলে এটা এস রুলের ভিতরে পড়বে। তাহলে এটা সর্বশেষ কক্ষপথ 3 নম্বর কক্ষপথ, এর এস আছে, তাহলে এখানে এস রুলটা পড়বে। আর এস রুলে জাস্ট দুইটা জিনিসই পড়ে, একটা হচ্ছে গ্রুপ 1 আর একটা গ্রুপ 2। এস রুলের ভিতরে যারা পড়তেছে, যেমন এই যে এটা পড়তেছে, তো এস এর যতগুলো ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন নাম্বারটাই হবে গ্রুপ নাম্বার। যদি এসে একটা থাকে তাহলে গ্রুপ হবে 1, যদি দুইটা থাকে তাহলে গ্রুপ নাম্বার হবে 2। কয়টা আছে? দুইটা, তাহলে তার গ্রুপ কত হবে? 2। তাহলে এই যে এই মৌলটার আমরা হচ্ছে কি করলাম, অবস্থানটা নির্ণয় করে ফেললাম। পর্যায় হচ্ছে 3, গ্রুপ কত? 2। ওকে, আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনটাতে যাই। চট্টগ্রাম বোর্ড 2024 কি বলছে দেখো, উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ। আচ্ছা দেখো, আমাকে এই উদ্দীপকটা একটু খেয়াল রাখতে হবে যে এখানে উদ্দীপকে যে মৌলগুলো রয়েছে এগুলো আয়নীকরণ শক্তি ক্রমটা ঊর্ধ্বমুখী, মানে কি উপরে উঠার পরে আবার নিচে নেমে আবার উপরে উঠছে, মানে হচ্ছে একদম পুরোপুরি ঊর্ধ্বমুখী হয় না কেন, মানে একদম উপরে যায় না কেন, এই যে এইভাবে স্ট্রেট যায় না কেন। এখানে দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসার পরে উপরে না যেয়ে নিচে গেছে, তারপর আবার উপরে গেছে কেন, এই রিজনটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো চলো আগে ফাইন্ড আউট করি যে মৌলগুলো কি কি দেয়া আছে। তো এখানে দেখো আমি যদি মৌলগুলো খুঁজতে যাই, প্রথমে ইউ ভি ডাব্লিউ এক্স, এখানে টোটাল মৌল কয়টা? 4টা। ইউ ইউ হচ্ছে 5 পারমাণবিক সংখ্যা, তার মানে এটা কে? ইউটা হচ্ছে বোরন, ইউটা কে? বোরন, রাইট, এই যে বোরন, এটা হচ্ছে ইউ। এরপরে এরপরে 6 এ আছে ভি, যেটা পারমাণবিক সংখ্যা তো 6, তাহলে এটা হচ্ছে কার্বন, যেটাকে আমরা ভি দ্বারা বলতেছি। এরপরে 7টা কি দেখো? ডাব্লিউ, রাইট। আচ্ছা 4টা না, এখানে 5টা মৌল টোটাল, তাই না? ইউ ভি ডাব্লিউ এক্স, এই যে ওয়াই আছে কিন্তু, রাইট। তাহলে টোটাল কয়টা মৌল? 5টা। তাহলে এখানে ডাব্লিউটা হচ্ছে তোমার 7, তাহলে এখানে 7 পারমাণবিক সংখ্যা কে? নাইট্রোজেনকে বোঝাচ্ছে। আচ্ছা এরপরে এটা কত? এটা হচ্ছে তোমার এক্স। এরপরে সরি ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে আমার ডাব্লিউ। এরপরে দেখো 8 নম্বরটা কোথায়? এই যে এটা এক্স, তার মানে এটা অক্সিজেন।
আর 9 নম্বরটা কে? 9 নম্বরটা হচ্ছে যার পারমাণবিক সংখ্যা 9 মানে ফ্লোরিন। এই যে এটা। তাহলে আমার ডিটারমাইন করা হয়ে গেল যে তোমার কে কোন মৌলটা, রাইট? মানে ইউটা বোরন, ভিটা কার্বন, ডাব্লিউটা নাইট্রোজেন, এক্সটা হচ্ছে অক্সিজেন, ওয়াইটাকে ফ্লোরিন। আমার ডিটারমাইন করা ডান। এখন পরবর্তীতে কাজ কি? এটা ঊর্ধ্বমুখী কেন হয় না সেটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এই যে তুমি যখন এই কয়টা আছে মৌল এখানে? 5টা মৌল, রাইট? এই 5টা মৌলের যখন ইলেকট্রোবিন্যাস করতে দেখবা, করে দেখবা যে 5টা একই পর্যায়ে, 5টা মৌলকে একই পর্যায়ে, অর্থাৎ 5টার ইলেকট্রোবিন্যাস করে দেখবা এই 5টা মৌলই কি 2 নম্বর পর্যায়ে। কয় নম্বর পর্যায়ে? 2 নম্বর পর্যায়ে। 2 নম্বর পর্যায়ে তুমি অবশ্যই ইলেকট্রোবিন্যাস করবা, ঠিক আছে? অবশ্যই ইলেকট্রোবিন্যাস করবা, করে দেখবা যে এই 5টাই কি 2 নম্বর পর্যায়ে। তার মানে কি একই পর্যায়ে? যদি একই পর্যায়ে থাকে তাহলে আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ে বাম থেকে যদি আমরা ডানে যাই তাহলে আয়নীকরণ শক্তি কি হয় বলো তো? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এখন কেন বৃদ্ধি পায় সেগুলো তোমাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে। কেন বৃদ্ধি পায়? কারণ বাম থেকে ডানে গেলে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়ে। আকর্ষণ যদি বেড়ে যায় তাহলে সেখান থেকে ইলেকট্রন বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়। অর্থাৎ আকর্ষণ বেশি মানে কি? যে শক্ত করে ধরে রাখছে, এখান থেকে ইলেকট্রন বের করা কষ্টকর, রাইট? তাহলে আমি বুঝতে পারতেছি বাম থেকে ডানে গেলে যেহেতু তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, কারণ নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনগুলো আকর্ষণ বেশি থাকে, তাহলে ডানে যে থাকবে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে, তার মানে ফ্লোরিনের হচ্ছে সবথেকে বেশি। এখন দেখো আরেকটা কথা বলি, যখন কোনো একটা সিকিউ আনসার করতে যাবা তখন গ এবং ঘয়ের ক্ষেত্রে স্পেশালি কিওয়ার্ডগুলো খুঁজবা। কিওয়ার্ডগুলো পেলে ওই কিওয়ার্ডগুলোর আগে কি করবা? সংজ্ঞা দিবা। যেমন এখানে কিওয়ার্ডটা কি? আয়নীকরণ শক্তি না? তাহলে আয়নীকরণ শক্তির কি দিতে হবে? তোমার ডেফিনেশনটা দিবা শুরুতে। আয়নীকরণ শক্তির ডেফিনেশনটা দিবা কখন? যখন তুমি ডিটেক্ট করবা যে ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই এগুলো কি ডিটেক্ট করলে, এরপরে আয়নীকরণ শক্তির সংজ্ঞা দিবা। এরপরে তুমি বলবা যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, কেন বাড়ে একটু বলে দিবা। ওকে? এরপরে যেটা যে কেন ঊর্ধ্বমুখী হয় নাই, কারণটা তোমাকে দেখাতে হবে। আচ্ছা, আগে দেখি আমরা যেহেতু একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, তাহলে হওয়ার কথা ছিল কি? দেখো তো, ফ্লোরিন সবথেকে বেশি, রাইট? ফ্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি, সবথেকে বেশি, এরপরে অক্সিজেন, এরপরে নাইট্রোজেন, এরপরে কার্বন, এরপরে বোরন। এটা হওয়ার কথা ছিল, রাইট? যে ফ্লোরিন সবথেকে বেশি, এরপরে অক্সিজেন, এরপর নাইট্রোজেন, এরপরে কার্বন, এরপরে বোরন। কিন্তু এটা হবে না। এটা হইলে তো একদম ঊর্ধ্বমুখী হইতো, এটা হবে না। কেন? কারণ এখানে একটা ব্যতিক্রম আছে। কি আছে? ব্যতিক্রম, এক জোড়া ব্যতিক্রম আছে। এক জোড়া বলতে দুইটা মৌলের ক্ষেত্রে ব্যতিক্রমটা আছে। কোথায় সেটা? এই যে এই দুজনের ক্ষেত্রে, এই দুজনের ক্ষেত্রে। এর কারণে তো এটা একদম স্ট্রেট যায় নাই, নিচে চলে যায় আবার উপরে উঠছে, রাইট? তার মানে ডাব্লিউ এবং এক্স এর মধ্যে ঝামেলা আছে। ডাব্লিউটা হচ্ছে নাইট্রোজেন আর এক্সটাকে অক্সিজেন, রাইট? তার মানে তাদের দুজনের আয়নীকরণ শক্তির মানটা কি ঝামেলা আছে, এই যে, রাইট? এখানে তো আয়নীকরণ শক্তির মান ওয়াই অক্ষটা, রাইট? এই যে বাড়তেছে, পারমাণবিক সংখ্যা যতই বাড়তেছে আয়নীকরণ শক্তি বাড়তেছে, হঠাৎ করে নিচে নেমে আবার উপরে উঠছে, রাইট? তাহলে এই যে আয়নীকরণ শক্তি তো এটা, তাহলে এখানে আয়নীকরণ শক্তির ঝামেলা আছে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, ঠিক আছে? কারণ অক্সিজেনটা কম, নাইট্রোজেনটা বেশি। এখন কেন সেটা আমরা এখন দেখবো। ওকে, দেখো এখানে ব্যতিক্রমটা আমরা, ব্যতিক্রম কোনগুলো আগে তোমাকে বলে দিই একটু। ব্যতিক্রম তুমি পাবা বোরন ভার্সেস বেরিলিয়াম, এই দুইটা যখন কম্পেয়ার করতে যাবা তখন পাবা ব্যতিক্রম। তুমি পাবা যখন ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম আসবে, এই দুজনের মধ্যে সম্পর্ক চাইলে এদের আয়নীকরণ শক্তির কি ব্যতিক্রম আছে। তুমি আবার পাবা নাইট্রোজেন ভার্সেস অক্সিজেন, তাদের মধ্যে ব্যতিক্রম দেখা যায়। তুমি আবার পাবা তোমার হচ্ছে নাইট্রোজেনের নিচে কি ফসফরাস আর সালফারের মধ্যে আয়নীকরণ শক্তির কি ব্যতিক্রম। এখন আমরা কাকে নিয়ে দেখবো? এখন আমরা দেখবো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে। তাহলে ইলেকট্রোবিন্যাসটা করি, এটা পুরোটাই লুকায়িত আছে ইলেকট্রোবিন্যাসের মধ্যে। তাহলে নাইট্রোজেন ইলেকট্রোবিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। আর অক্সিজেনেরটা দেখো, অক্সিজেনেরটা হচ্ছে 1s2 2s2 2p4। আমরা জানি যে প্রতিটা পরমাণু কি চায় বলো তো? স্থিতিশীল অবস্থায় থাকতে। প্রতিটা পরমাণু স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা একটু চিন্তা করো। আয়নীকরণ শক্তির সংজ্ঞা কি? কোনো গ্যাসীয় এক মোল পরমাণু থেকে একটি ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে আমরা বলি কি? আয়নীকরণ শক্তি। এখন তুমি একটু চিন্তা করো, জাস্ট বেসিক দিয়ে চিন্তা করো, এই দুইটা পরমাণুর মধ্যে কোনটা বেশি স্থিতিশীল? একটু চিন্তা করো জাস্ট, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কোনটা বেশি স্থিতিশীল? দেখো আমরা জানি প্রতিটা পরমাণু স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, তো এর শেষ ইলেকট্রোবিন্যাসটা দেখো, শেষ এখানে কি আছে? 2p3, মানে p3 আছে। পি মানে কি? পি হচ্ছে একটা উপশক্তি স্তর। এইটার ভিতরে যদি 3টা ইলেকট্রন থাকে তাহলে সেটা হয় অর্ধপূর্ণ, অথবা যদি 6টা থাকে তাহলে থাকে পূর্ণ। অর্থাৎ অর্ধপূর্ণ বা পূর্ণ একটা মৌলের জন্য কি স্থিতিশীল অবস্থা। কিন্তু তুমি যখন দেখবে অক্সিজেনের ক্ষেত্রে, এটা কি অর্ধপূর্ণ? না। এটা কি পূর্ণ? না। এটা অর্ধপূর্ণ না, পূর্ণ না, মানে এটা স্থিতিশীল না, সহজ কথা।
তার মানে কি নাইট্রোজেনটা স্থিতিশীল, কারণ সেটা কি অর্ধপূর্ণ, যেমন S1 S2 এই দুইটা স্থিতিশীল, P3 P6 D5 D10 F7 F14 এই অবস্থাগুলো স্থিতিশীল অবস্থা। তাহলে এটা স্থিতিশীল না, তাহলে এটা যেহেতু স্থিতিশীল, এখান থেকে ইলেকট্রন সরানো ইজি নাকি কঠিন, এভাবে লজিক্যালি চিন্তা করো। এখান থেকে ইলেকট্রন সরানো ইজি নাকি কঠিন? ডেফিনেটলি কঠিন, কারণ এখানে তো অলরেডি স্থিতিশীল অবস্থায় আছে, তুমি কেন এর থেকে ইলেকট্রন নিতে যাচ্ছ? আর আয়নিকণ শক্তি তো এটাই বলে যে একটা ইলেকট্রন বের করে যে পরিমাণ শক্তি লাগে, তো এখান থেকে যেহেতু স্থিতিশীল অবস্থা, এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে অক্সিজেনের তুলনায়, তাই নাইট্রোজেনের আয়নিকণ শক্তি বেশি, অক্সিজেনের কি কম। আর অক্সিজেন তো স্থিতিশীল না, তাই তার থেকে ইলেকট্রন সহজে কি বের করা যাবে নাইট্রোজেনের তুলনায়। তো দ্যাটস ওয়াই নাইট্রোজেনের কি আয়নিকণ শক্তিটা বেশি। তাহলে ঊর্ধ্বমুখী কেন হয় নাই? কারণ নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ব্যতিক্রমতা দেখা যায় আয়নিকণ শক্তি। নাইট্রোজেন বেশি স্থিতিশীল, তাই তার থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগে আর অক্সিজেনের তুলনায়, আর অক্সিজেনের কম শক্তি লাগে। তাহলে এখন মেন ক্রমটা কি হবে দেখো তো, আগে ফ্লোরিন আসবে। কম্পেয়ারটা শুধুমাত্র নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে, ফ্লোরিন আর নাইট্রোজেনের মধ্যে কম্পেয়ার করলে কিন্তু হবে না। কম্প্যারিজন যার যার মধ্যে তারটাই দেখতে হবে। তো শুধু কম্প্যারিজনটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে। ওকে, তাহলে ফ্লোরিন আগে আসবে, এরপর আসার কথা ছিল অক্সিজেন, কিন্তু অক্সিজেন আসবে না, এরপর আসবে নাইট্রোজেন, এরপর অক্সিজেন, এরপরে হচ্ছে তোমার কার্বন, এরপরে বোরন। এটা হচ্ছে আমার আসল আয়নিকণ শক্তির কি ক্রম। ওকে, তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি। অলরাইট, আচ্ছা এরপরে কোশ্চেনটাতে যাই। ঢাকা বোর্ড 2023 সালে বলছে যে এ এবং এক্স এর ইলেকট্রন শক্তির ক্রম ব্যাখ্যা করো। এটা কি তো ফাইন্ড আউট করতে হবে। লিথিয়ামের উপর আছে এ, তাহলে লিথিয়ামের উপরে এ, লিথিয়াম কত নম্বর গ্রুপ? 1 নম্বর গ্রুপ। তাহলে লিথিয়ামের উপরে কে আছে? হাইড্রোজেন, রাইট? তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন, এটাকে হাইড্রোজেন, এই যে ওয়াই। আর কে, সরি এক্স, এক্সটা কোথায়? এই যে নিয়নের উপরে কে আছে? এটা নিয়নের উপরে কে বলো? হিলিয়াম, রাইট? তাহলে এক্সটা হচ্ছে হিলিয়াম, এই যে। ওকে, ইলেকট্রন শক্তির ক্রম ব্যাখ্যা করতে বলছে না? তাহলে এটা পারবো না আমরা? ইনশাল্লাহ অবশ্যই পারবো। দেখো আগে দেখো এদের ইলেকট্রন বিন্যাস, হাইড্রোজেন এবং এই দুইজন কিন্তু একই পর্যায়ে, তাই না? বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এইটা আর এটা কত নম্বর পর্যায়ে? 1 নম্বর পর্যায়ে। তারা কিন্তু একই পর্যায়ে, কত পর্যায়ে? 1। তাহলে এখন আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে আমি যখন এইটা সিকিউরিটি আনসার করতে যাব, ইলেকট্রন আসক্তির কথাটা উল্লেখ আছে, তার মানে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা দিতে হবে। কোনো গ্যাসীয় একমোল পরমাণুতে একটা ইলেকট্রন প্রবেশ করে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। বা গ্যাসীয় একমোল পরমাণুতে একটা ইলেকট্রন তোমার হচ্ছে প্রবেশ করানোর ঘটনাটাকে কি বলি? ইলেকট্রন আসক্তি বলি, রাইট? আয়নিকণ শক্তি যেমন ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন আসক্তি ইলেকট্রন গ্রহণ করা। এটা অবশ্যই মৌলগুলো গ্যাসীয় অবস্থায় থাকতে হয়। আচ্ছা, তাহলে এখন হাইড্রোজেন এবং হিলিয়াম তাদের ইলেকট্রন শক্তির ক্রম ব্যাখ্যা করব। তো আয়নিকণ শক্তিতে আমরা কি পড়ছি? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নিকণ শক্তি বৃদ্ধি পায়, তেমনি ইলেকট্রন শক্তির ক্ষেত্রেও সেম। একই পর্যায়ে, তারা দুজনে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তি কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আমি এখানে লিখে দিই তোমার জন্য, একই পর্যায়ে বাম থেকে যতই ডানে যাব ইলেকট্রন শক্তি কি হবে? বৃদ্ধি পাবে। ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তাহলে বাম থেকে ডানে গেলে যেহেতু ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়, তাহলে ডানে যে আছে তার ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি হবে। তাহলে হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে, যে হাইড্রোজেন এটা আর এটা হচ্ছে হিলিয়াম, তাহলে ডানে কি আছে? হিলিয়াম, তাহলে তার ইলেকট্রন শক্তি কি হবে? বেশি হবে। তাহলে ইলেকট্রন শক্তির ক্রমটা কি হবে? ইলেকট্রন শক্তির ক্রম হবে হিলিয়াম ইজ গ্রেটার দেন হাইড্রোজেন, তাই না? না, হিলিয়ামটা আছে ডানে, বাম থেকে ডানে গেলে কি হয়? ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়। ডানে কি আছে? হিলিয়াম, তাহলে হিলিয়ামের ইলেকট্রন শক্তি কি হবে? বেশি হবে হাইড্রোজেনের তুলনায়। শেষ, এতটুকু। ওকে, এবং কেন হয় এটা তোমাকে একটু ব্যাখ্যা করে দিও, যে হিলিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন, আর হাইড্রোজেনের কয়টা? 1টা। এখন ইলেকট্রন যখন আসবে নেগেটিভ বিকর্ষণ হবে না, তাহলে বিকর্ষণ শক্তি কি হবে? বেশি হবে কোথায়? হিলিয়ামে, কারণ হিলিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন। তো আরেকটা ইলেকট্রন যদি আসতে চায়, তাহলে এখানে বেশি কি বিকর্ষণ বলটা সৃষ্টি হবে বা বিকর্ষণ শক্তিটা সৃষ্টি হবে, আর হাইড্রোজেনের জন্য কম, রাইট? এটা হচ্ছে তোমার ওয়ান অফ দ্য রিজন। তাহলে কারণটা ব্যাখ্যা করবা এবং ক্রমটা দেখাতে হবে। তো এভাবে তুমি ইনশাল্লাহ 3-3 অর্জন করতে পারবা। এটা পরবর্তী কোশ্চেনটাতে যাই। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে যে ওয়াই এবং জেড এর আয়নিকণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। আচ্ছা, তো নর্মালি আয়নিকণ শক্তির সাথে পারমাণবিক ব্যাসার্ধের সম্পর্কটা আসলে উল্টাই। আয়নিকণ শক্তি কি? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে কি হয়? হ্রাস পায়। আর ব্যাসার্ধের ব্যাপারটা কি, বা আকারের ব্যাপারটা কি? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কি হয় বলতো? কমে যায়, এবং উপর থেকে নিচে গেলে বাড়ে। মানে আয়নিকণ শক্তির যে পর্যাবৃত্ত ধর্ম অনুযায়ী যে সম্পর্কটা, সেটা পারমাণবিক ব্যাসার্ধের পুরোটাই কি উল্টা। আচ্ছা, এখন ওয়াই এবং জেডটা ডিফাইন করি চলো।
নিয়নের সাথে জেড আছে তাই না, নিয়ন কি 10 নম্বর না, তাহলে জেড কি 9 নম্বর, এটা হচ্ছে ফ্লোরিন। তাইলে ফ্লোরিনের সাথে কে, ফ্লোরিনের সাথে হচ্ছে তোমার অক্সিজেন। তার মানে এখানে অক্সিজেন এবং ফ্লোরিন নিয়ে কাজ করতে হবে। এখানে কি কোনো ব্যতিক্রম আছে? না, ব্যতিক্রম নাই। অক্সিজেন এবং ফ্লোরিনের মধ্যে কোনো ব্যতিক্রম নাই। তাহলে অক্সিজেনটা হচ্ছে 8, ফ্লোরিনটা কত 9। তো তাদের আগে আয়নীকরণ শক্তিটা, আচ্ছা এখানে আয়নীকরণ শক্তির সংজ্ঞা দেবে ডেফিনেটলি। তাহলে এরা দুজনই কি একই পর্যায়ে না? কত নম্বর পর্যায়ে ইলেকট্রোবিন্যাস করে দেখো, তারা হচ্ছে 2 নম্বর পর্যায়ে, 2 নং পর্যায়ে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? বৃদ্ধি পায়। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? বৃদ্ধি পায়। তাহলে ডানে কে আছে? ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি হবে, অক্সিজেনের কি হবে? কম হবে। শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তির ক্রম। আয়নীকরণ শক্তি সংজ্ঞাটা দিবা ডেফিনেটলি আয়নীকরণ শক্তির। আচ্ছা, এখন আসি পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, ব্যাসার্ধ এটাও হচ্ছে এটার উল্টা, তাই না? আয়নীকরণ শক্তির উল্টা। তো এটা হচ্ছে কি বলে যে একই পর্যায়ে, তারা দুজন তো একই পর্যায়ে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডান, একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই তখন তোমার আকার কি হয়? হ্রাস পায়। কেন হ্রাস পায় বলো তো? আকার হ্রাস পায়, কেন হ্রাস পায় বলো? কারণ বাম থেকে ডানে গেলে ইলেকট্রন তো বাড়তে থাকে শেষ করবো, ইলেকট্রন বাড়লে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়ে, আকর্ষণ যদি বেড়ে যায় তাহলে আকারটা অটোমেটিকলি কি হয়? ছোট হয়ে যায়। তাহলে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন যদি বাড়ে তাহলে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়ে, আকর্ষণ বাড়লে আকার ছোট হয়। এখন আকারে যদি ছোট হয় তাহলে যে ডানে থাকবে তার আকার সব থেকে ছোট, কারণ তার ইলেকট্রন বেশি শেষ কক্ষপথে, তাহলে আকার তার অটোমেটিকলি ছোট হবে বাম থেকে ডানে গেলে, রাইট? তাহলে ডানে কে আছে? ফ্লোরিন, তাহলে তার আকার ছোট হবে। তাহলে অক্সিজেনের আকার কি তার তুলনায় বড় হবে। তাহলে এটার উল্টা পুরোটাই। তাহলে এটার ক্রমটা কি হবে? ক্রমটা হবে অক্সিজেন বড়, ফ্লোরিন ছোট, কারণ ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন বেশি, তার মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি, আকার ছোট। ওকে, এই ব্যাখ্যাগুলো তোমাকে দিতে হবে। কেন আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, এটাও দিতে হবে। কেন বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার কি হয়? হ্রাস পায়। ঠিক আছে, এইভাবে ক্রমগুলো তোমাকে লিখতে হবে। পরবর্তী কোশ্চেনটাতে যাই। আচ্ছা, এক্স, ওয়াই, জেড ও আর 4টি মৌল দেয়া আছে। তাহলে এখানে যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17, 23, 30। আচ্ছা, এখানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে জেড মৌলটা, আচ্ছা জেড মৌলটার আমার কি বের করতে হবে? অবস্থান নির্ণয় করতে হবে। এখানে আরেকটা মৌল মিসিং আছে। আচ্ছা, আরেকটা মৌল হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে, ধরো আরেকটা মৌল এখানে। আচ্ছা, এখানে 17 হচ্ছে এক্স চিন্তা করো, ঠিক আছে? আর ওয়াইটা চিন্তা করো হচ্ছে 23, আর জেডটা চিন্তা করো হচ্ছে 30। ঠিক আছে, জেডটা চিন্তা করে 30। এখানে আরেকটা মৌল হবে, মৌলটা আসলে লেখা হয়নি ভুলবশত, তো দুঃখিত। ধরো আর মৌলটা আমি লিখে দিচ্ছি, আর মৌলটা ধরো হচ্ছে 33। ঠিক আছে, মানে আর্সেনিক। আর মৌলটা পারমাণবিক সংখ্যা হতো 33, মানে ধরো আর্সেনিক। ঠিক আছে, ওকে। তাহলে আমি বলি এক্স মৌলটা হচ্ছে 17 পারমাণবিক সংখ্যা, মানে হচ্ছে এটা ক্লোরিন। ওয়াই মৌলটার পারমাণবিক সংখ্যা 23, মানে এটা কি 23 কে বলো? 23 হচ্ছে তোমার হচ্ছে ভ্যানাডিয়াম, রাইট? স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, টাইটানিয়াম হচ্ছে তোমার 22, ভ্যানাডিয়াম কত? 23। আর জেড মৌলটাকে ধরছি আমরা কত? 30, মানে সেটাকে জিঙ্ক। আর ধরো আর মৌলটা এখানে মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে, মানে লেখা উঠে নাই, তাহলে আর মৌলটা ধরে নিলাম 33, মানে আর্সেনিক। এখন আমাকে বলছে জেড মৌলের অবস্থান, মানে জেডটা কাকে ধরলাম? জিঙ্ক। তাহলে এই মৌলের অবস্থান, অবস্থান মানে কি? তার পর্যায় নির্ণয় করব, গ্রুপ নির্ণয় করব। ঠিক আছে, তাহলে জেড, জেড হচ্ছে 30 পারমাণবিক সংখ্যা, মানে সে হচ্ছে জিঙ্ক। ওকে, আচ্ছা তাহলে তার যদি আমি বের করতে চাই তার গ্রুপ এবং পর্যায়, তাহলে কি করতে হবে? তার হচ্ছে ইলেকট্রোবিন্যাসটা করতে হবে। তাহলে ইলেকট্রোবিন্যাসটা করি আমরা। 1s2, 2s2, 2p6, 3s2, তারপর হচ্ছে 3p6, 4s2, 3d10। এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। এখন পর্যায় নির্ণয় করব কিভাবে? কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ কক্ষপথ নাম্বারটাই তার পর্যায় নাম্বার। এখানে সর্বোচ্চ কক্ষপথ নাম্বার কত? 4, তাহলে তার পর্যায় হবে 4, পর্যায় 4 গেল। এরপরে গ্রুপ, এরপর কি নির্ণয় করব? গ্রুপ। চলো এটাও নির্ণয় করে ফেলি। এটা কোন রুলসের ভিতরে পড়বে? নর্মালি তুমি দেখবা 21 থেকে 30 পর্যন্ত যারা আছে, অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, তারা S+D রুলটা ফলো করে। তাহলে S+D কেমনে? এই যে 4s এ কয়টা ইলেকট্রন আর D তে কয়টা ইলেকট্রন, ওই ইলেকট্রন সংখ্যার যোগফলটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাহলে 4s এ কয়টা? 2টা, 3d তে কয়টা? 10টা। তাহলে 2 আর 10 যোগ করলে কত হবে? 12। তাহলে গ্রুপ নাম্বার কত হবে? 12, রাইট? গ্রুপ নাম্বার কত হলো? 12। তাহলে এটাই হচ্ছে তোমার কি জেড মৌলের অবস্থান, তার পর্যায় 4 এবং গ্রুপ কত? 12। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেনটাতে যাই।
উদ্দীপকের এক্স ওয়াই ও আর মৌল তিনটির আকারের ক্রম। আচ্ছা, এক্সটা কি ধরছিলাম আমরা? এক্সটা ধরছিলাম হচ্ছে ক্লোরিন। ওয়াইটা ধরছিলাম কি? ওয়াইটা ধরছিলাম হচ্ছে ভ্যানাডিয়াম। আর আরটা কি ধরছিলাম? আরটা ধরছিলাম তখন আর্সেনিক। আর্সেনিক, এই AS33। তাহলে এখন বলছে এক্স ওয়াই আর এই তিনটা মৌলের আকারের ক্রম, মানে কে বড় কে ছোট এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমে এক্সটা লিখি আমরা। এক্সটা 17, তাই না? এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে কি ক্লোরিন। তাহলে এর ইলেকট্রোমিনেসটা আগে করে ফেলি, ইলেকট্রোমিনেসটা করে ফেলি। 1s2 2s2, তারপর হচ্ছে 2p6 3s2 3p5, এটা হচ্ছে ক্লোরিনের জন্য। আর ওয়াইটা হচ্ছে ভ্যানাডিয়াম, তাই না? তাহলে এই যে Y23, তাহলে এটা হচ্ছে ভ্যানাডিয়াম। এর ইলেকট্রোমিনেসটা করি আমরা 1s2 2s2, তারপর হচ্ছে 2p6 3s2 3p6 4s2 3d3 গেল। এরপরে আরেকজন বাকি আছে না, কে বলো তো? আর্সেনিক। আর্সেনিক, তাহলে এর ইলেকট্রোমিনেসটা করা উচিত, তাই না? এই আর্সেনিকটাকে কে ধরছিলাম? আর হচ্ছে 33, এটা হচ্ছে আর্সেনিক। তাহলে এর এখন ইলেকট্রোমিনেসটা আমাদের করা দরকার। তাহলে চলো করি। 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 4s2 3d6, তারপরে কি 4p3। এই যে এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। এখন আকারের ক্রম দেখতে হবে। আচ্ছা, আকারের ক্রম দেখার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কি বলতো? দেখতে হবে যে তারা সবগুলো একই পর্যায়ে কিনা। না, একই পর্যায়ে না। দেখো, ক্লোরিনটা হচ্ছে 3 নম্বর পর্যায়ে, দেখছো 3 আছে, তার সর্বোচ্চ কক্ষপথ নাম্বার 3, মানে সে 3 নম্বর পর্যায়ে। ক্লোরিনটা কত? 3 নম্বর পর্যায়ে। ক্লোরিনটা হচ্ছে 3 নম্বর পর্যায়ে। আর ভ্যানাডিয়ামটা দেখো সর্বোচ্চ কক্ষপথ নাম্বার 4, তার মানে সে 4 নম্বর পর্যায়ে। এই যে ভ্যানাডিয়ামটা হচ্ছে 4 নম্বর পর্যায়ে। আর্সেনিকের সর্বোচ্চ কক্ষপথ নাম্বার কত? 4, তাহলে সেও 4 নম্বর পর্যায়ে। এখন আসো বাবা ওই ধর্মটা। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমরা জানি পারমাণবিক ব্যাসার্ধ কি হয় বলো তো? হ্রাস পায়, বা আকারটা কি হয়? হ্রাস পায়। উপর থেকে নিচে গেলে আকার কি হয়? বৃদ্ধি পায়। কেন বলো তো? উপর থেকে নিচে গেলে আকার কেন বৃদ্ধি পায়? কারণ উপর থেকে নিচে গেলে কক্ষপথ বাড়তে থাকে, তো এর কারণে আকার কি হয়? বেড়ে যায়। ঠিক আছে, যেমন লিথিয়ামের কক্ষপথ ধরো হচ্ছে কয়টা? 2টা। লিথিয়ামের নিচে কি আছে? সোডিয়াম, তার কক্ষপথ কয়টা? 3টা। তার মানে কক্ষপথ বাড়তেছে না, তাই আকারও বাড়তেছে। ওকে, আর লিথিয়ামের থেকে সোডিয়াম বড়। আচ্ছা, এখন তাহলে আমি কিভাবে ডিটারমাইন করব কে বড়? দেখো এখানে দেখতে পাচ্ছি ক্লোরিনের 3টা কক্ষপথ আছে, ভ্যানাডিয়ামের 4টা, আর আর্সেনিকের 4টা। তাহলে সব থেকে বেশি কক্ষপথ কার আছে? আর্সেনিকের আছে আর ভ্যানাডিয়ামের আছে। তার মানে কি এই দুজনই বড়। এই 3টার তুলনায় এই দুজন বড়, রাইট? এই দুজন কি বড়, কারণ তাদের 4টা কক্ষপথ, নিচে গেলে কক্ষপথ বাড়ে আর আকারও বেড়ে যায়। তাহলে এই দুইটা হচ্ছে বড়। এখন দেখতে হবে বড়র মধ্যে বড় কে। দেখতে হবে কি বড়র মধ্যে বড় কে। এটা কেমনে দেখবো? দেখো এই দুজন একই পর্যায়ে না, 4 নম্বর পর্যায়ে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। তাহলে বাম থেকে ডানে গেলে যদি হ্রাস পায়, তাহলে ডানে কে আছে? ডানে আছে হচ্ছে আর্সেনিক, তাহলে এর আকারটা ছোট হবে। আর ভ্যানাডিয়ামের আকার কি হবে? বড় হবে। তাহলে আকারের ক্রমটা হবে এরকম, ভ্যানাডিয়াম আগে আসবে, এরপরে হবে আর্সেনিক, আর সব থেকে ছোট কে? ক্লোরিন, কারণ ক্লোরিনের কক্ষপথই 3টা, তাহলে সে অটোমেটিকলি ছোট হবে। এটাকে যদি তুমি একটু পর্যায় সারণীর মতো সাজাও, তাহলে জিনিসটা এরকম হবে। ধরো এখানে আছে ক্লোরিন, এখানে আছে ধরো ভ্যানাডিয়াম, আর একটু দূরে আছে আর্সেনিক, এই যে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর পর্যায়ে, আর এই যে এই দুইটা হচ্ছে কত? 4 নম্বর পর্যায়ে। তাহলে এই যে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, এই যে নিচে দুইজন আছে, তাহলে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তাহলে এ ছোট এ বড়, তাই ভ্যানাডিয়াম আগে, এরপরে আর্সেনিক, এরপরে ক্লোরিন, শেষ। বোঝা গেছে? ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। বৈশাখ বোর্ড 2023 পর্যায় সারণীতে এক্স মৌলের অবস্থানটা যুক্তিসঙ্গত কিনা। এক্স মৌলটা কে? এক্স মৌল যার পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করে দিতে হবে, 3 মার্কসের কোশ্চেন তো। আগে এটার ইলেকট্রোমিনেসটা করবা। এটা হচ্ছে 1s1, এরপর এর পরিচয়টা দিবে। এটা একটা হাইড্রোজেন, এর কি একটা অধাতু, এটা কি একটা অধাতু। এখন এইটার আনসারটা একটু ডিপ্লোম্যাটিক্যালি দিতে হবে, মানে হচ্ছে এটার কেন ভালো এটাও দিতে হবে, খারাপ কেন এটাও দিতে হবে। তুমি বলে দিবা যে হাইড্রোজেন এর ইলেকট্রোমিনেস অনুযায়ী তার গ্রুপ নাম্বার হয়ে থাকে 1, তাই তাকে গ্রুপ 1-এ দেওয়া হয়েছে। কিন্তু প্যারাটা কোথায়? প্যারাটা হচ্ছে হাইড্রোজেন বাদে বাকি যেগুলো আছে, যেমন লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, এগুলো সবগুলোই কি ধাতু, সবগুলোই কি ধাতু। এখন দেখো গ্রুপ 1-এর সবগুলোই ধাতু হাইড্রোজেন বাদে, তাহলে এটা কি ইললজিক্যাল না ব্যাপারটা? সবগুলো ক্ষার ধাতু কিন্তু হাইড্রোজেন অধাতু।
তো এটাও ইললজিক্যাল। তার মানে তুমি এখানে দুইটা জিনিস ব্যাখ্যা করবে, একটা দিবা যে হাইড্রোজেনের ইলেকট্রোমিনাস থেকে দেখতে পাচ্ছি তার পরিচয়টা খুব সহজে পাওয়া যায়, সে হচ্ছে গ্রুপ একে, কিন্তু তাকে অন্য জায়গায় স্থান দেওয়া যাচ্ছে না, কারণ তার গ্রুপ নাম্বারটা আসলে এক, যেহেতু তো তাকে একই স্থান দেওয়া লাগতেছে, অন্য জায়গায় দিলে তার অবস্থানটা আসলে ডিটারমাইন করা যেত না ঠিক মতো। এখন প্রবলেম যেটা হয়েছে দেওয়ার পরে, যে একে দেয়াতে, একে তো সবগুলো কি খাদ্যাতো না, কিন্তু হাইড্রোজেন তো অধাতু, তাহলে এই জায়গাটাতে ইললজিক্যাল। এই ব্যাপারগুলো তোমাকে কি করতে হবে, একটু ব্যাখ্যা করে দিতে হবে, ঠিক আছে? 3 মার্কস তো, তো এক পৃষ্ঠায় সুন্দর করে ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে, এবং সাথে এই হাইড্রোজেনের পর্যায় এক, গ্রুপ এক, এটা উল্লেখ করে দিও, ঠিক আছে? এবং সে একটা অধাতু, এটা উল্লেখ করবা, এবং গ্রুপ একে খাদ্যাতুগুলোও লিখে দিবা যে কারা কারা আছে, হাইলিনাকে, রুবি, সাজাবে ফ্রান্সে, অর্থাৎ হাইড্রোজেন লিথিয়াম, তোমার হচ্ছে হাইড্রোজেন হাই, লি দিয়ে হচ্ছে কে লিথিয়াম, না দিয়ে হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে কে দিয়ে হচ্ছে পটাশিয়াম, রুবি দিয়ে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, সাজাবে দিয়ে সিজিয়াম, আর ফ্রান্সে হচ্ছে কি ফ্রান্সিয়াম। তাহলে ওখানে দেখা দেবে যে হাইড্রোজেনটা অধাতু আর বাকি সবগুলো কি খাদ্যাতু বা ধাতু। পরবর্তী কোশ্চেনটাতে যাই। আচ্ছা, এ ডি কিউ ও টি মৌলগুলোর পারমাণবিক আকার তুলনা করতে হবে। এখন আগে ফাইন্ড আউট করতে হবে এটা কি, ডিটা কি, কিউ কি, আর টি কি। এটা কি দেখি, সোডিয়ামের পাশে আছে, সোডিয়ামের পরে কি ম্যাগনেসিয়াম না, তাহলে এটা ম্যাগনেসিয়াম, তাহলে এটাকে ম্যাগনেসিয়াম। এরপরে আচ্ছা, তাহলে এখানে লিখে ফেলি, একটা পাইলাম ম্যাগনেসিয়াম। এরপরে ডিটা কি, ম্যাগনেসিয়ামের উপর আছে, তাহলে কি হবে বেরিলিয়াম। ম্যাগনেসিয়ামের উপরে কে থাকে, বেরিলিয়াম, কারণ হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, বিরিয়ানি, বেরিলিয়াম, মোগলাই, ম্যাগনেসিয়াম, তাহলে এখানে কি হবে, এমজিটা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, তার উপরে কে বেরিলিয়াম, এই যে গেল। এরপরে হচ্ছে কিউ, কিউ কই, কিউ এই যে কিউ, কিউটা কোথায়, এখানে, রাইট, কিউ এবং টি। আচ্ছা, এটা 2 নম্বর পর্যায়ে না, দেখো পর্যায়ে 2, 2-এ 17 নম্বর গ্রুপে, যে 17 নম্বর গ্রুপ, তাহলে কি হবে এটা বলো তো, ফ্লোরিন। কি হবে এটা, ফ্লোরিন। আর ফ্লোরিনের নিচে কে থাকে, ক্লোরিন, এই যে। আর আমি পেয়ে গেলাম ফ্লোরিন আর ক্লোরিন, এই যে ফ্লোরিন এবং ক্লোরিন। এখন কি করতে হবে, তাদের ইলেকট্রোমিনাসটা করা লাগবে। এটা 12, বেরিলিয়াম হচ্ছে 4, ফ্লোরিন হচ্ছে 7, ক্লোরিন হচ্ছে কত 17, ফ্লোরিন 9, সরি এই যে 9, ফ্লোরিন হচ্ছে 9। এখন ইলেকট্রোমিনাসটা করে ফেলো, তাহলে তুমি পারমাণবিক আকারটা ইজিলি তুলনা করতে পারবো, ঠিক আছে? আমরা জানি যে সিটের মাথায় রাখতে হবে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কি হয়, হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে আকার কি হয়, বৃদ্ধি পায়। ইলেকট্রোমিনাসটা করি, বেরিলিয়ামেরটা ছোট, তাই এটা আগে করি, 1s2, তারপর কি 2s2। এরপরে হচ্ছে তোমার ফ্লোরিন, 1s2, 2s2, 2p5। এরপরে ম্যাগনেসিয়ামেরটা করি, 12, 1s2, 2s2, তারপর হচ্ছে 2p6, 3s2। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্লোরিন, 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p কি 5। ওকে ভাইয়া, দেখো এখন আকারের তুলনা করতে বলছে, উপর থেকে নিচে গেলে আকার কি হয়, বৃদ্ধি পায়। তাহলে নিচে কারা আছে এটা একটু দেখো, তুমি এটা একটু সাজায় ফেলো, সাজানোর দরকার নেই, এখানে অলরেডি সাজানো আছে, তা আমি তোমাকে একটু সাজিয়ে দিই। দেখো ব্যাপারটা এরকম, বেরিলিয়াম এখানে, বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম, আর এই সাইডে হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের নিচে ক্লোরিন। আর এই যে বেরিলিয়াম এবং ফ্লোরিন, তারা দুজন কিন্তু একই পর্যায়ে, কত নম্বর পর্যায়ে, 2 নম্বর। দেখো বেরিলিয়ামের 2টা কক্ষপথ, তারপর ফ্লোরিনেরও কয়টা কক্ষপথ, 2টা, ঠিক আছে? তারা দুজন 2টা কক্ষপথ, মানে তারা পর্যায়ে 2। এবং ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, দেখো ম্যাগনেসিয়ামের 3টা কক্ষপথ, ক্লোরিনেরও 3টা কক্ষপথ, এই যে তার কত কক্ষপথ নাম্বার 3, মানে পর্যায়ে 3। আচ্ছা, এখন ভাই একটা জিনিস দেখো, উপর থেকে নিচে গেলে আকার কি হয়, বৃদ্ধি পায়। তাহলে নিচে কে আছে, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, তার মানে কি বড় কে, এই দুজনই না? ম্যাগনেসিয়ামেরও 3টা কক্ষপথ, ক্লোরিনেরও 3টা কক্ষপথ, এই দুজনই বড়। এখন দেখতে হবে বড়র মধ্যে বড় কে, ঠিক আছে? এখন তারা দুজন যেহেতু কক্ষপথ একই এবং তাদের পর্যায়ে একই, একই পর্যায়ে গেলে দেখতে হবে কি, বাম থেকে ডানে গেলে কি হয়, আকার হ্রাস পায়। তাহলে ডানে কে আছে, ক্লোরিন, তাহলে ক্লোরিনের আকার হবে ছোট, ম্যাগনেসিয়ামের আকার হবে বড়। তাহলে আমি লিখবো ম্যাগনেসিয়াম আগে, এরপরে ক্লোরিন। এরপরে উপরটা সেম হিসাব, বাম থেকে ডানে গেলে আকার কি হয়, হ্রাস পায়, রাইট? তাহলে ফ্লোরিনটা হবে ছোট, বেরিলিয়ামটা হবে বড়। তাহলে ফ্লোরিন এবং বেরিলিয়ামের তুলনায় কি বেরিলিয়াম বড় আর ফ্লোরিন কি ছোট। তাহলে এইটা হচ্ছে তোমার আকারের ক্রম। এটাই ভাইয়া কি আমাদের আকারের ক্রম, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের আকারের ক্রম। ওকে, তাহলে আমি জাস্ট চেক করব আগে বড় কে। দেখতেছে বড় ম্যাগনেসিয়াম ও ক্লোরিন, কারণ দুজনে 3টা কক্ষপথ, দেখতে হবে বড়র মধ্যে বড় কে। তখন দেখলাম ম্যাগনেসিয়ামটা হচ্ছে বড়, কারণ একই পর্যায়ে আছে দুজন, বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, তার মানে ক্লোরিন ছোট হবে, ম্যাগনেসিয়াম বড় হবে। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেনটাতে যাই। পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, উদ্দীপকের জেড এবং কে এর আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, এই খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে তোমার হচ্ছে পারমাণবিক ভরটা পর্যায় সারণীর মূল ভিত্তি না,
জেড এবং কে। আচ্ছা জেড এবং কেটাকে ফাইন্ড আউট করি চলো। জেড এবং কে, কে কে আচ্ছা জেড এবং কে না সরি কিউ, কিউ জেড এবং কিউ। নিয়নের নিচে আছে জেড, নিয়ন কি নিষ্ক্রিয় মৌল না, তো নিয়নের নিচে কে থাকবে, আর্গন, তাহলে জেডটা হচ্ছে আর্গন, রাইট, জেডটা হচ্ছে কে আর্গন, আর্গন লিখলাম। এরপরে কিউ, কিউ কিউ সোডিয়ামের নিচে, এটাকে পটাশিয়াম। আচ্ছা এটা বুঝতে পারছো কোন কোশ্চেনটার কথা বলছে এখানে, 3 নম্বরের কোশ্চেন। তো আগে তুমি ফাইন্ড আউট করবে জেডটাকে, জেডটা হচ্ছে আর্গন, আর্গন, আর কেটা কিউটা কি, কিউটা হচ্ছে পটাশিয়াম। এই যে তাহলে এই দুজনের পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, আসলে ভরটা দিয়ে মেইন জিনিস না, মেইন জিনিসটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এবং মেইন জিনিস আরেকটা জিনিস আছে সেটা কি পারমাণবিক সংখ্যা, রাইট। তো পর্যায় সারণীর মূল ভিত্তি বা আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কিন্তু ইলেকট্রন বিন্যাস। এখন আধুনিক যে পর্যায় সূত্রটা আছে, এই পর্যায় সূত্রটা একটু মডিফাইড না, মনে আছে মেন্ডেলিফের পুরাতন পর্যায় সূত্রটা কি ছিল, বা মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কি ছিল, সে বলছিল যে মৌলসমূহের পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে কি হয়, আবর্তিত হয়। এখন ভর যখন দিছে তখন একটা গ্যাঞ্জাম বাজছে, কি গ্যাঞ্জাম দেখো, যে আর্গনের ভর হচ্ছে 40, পটাশিয়ামের ভর কত 39, তাহলে ভর আকারে যখন ম্যান্ডেলিফ সাজাই গেছিল তখন একটা ঝামেলা, কি ঝামেলা দেখো, তাহলে আগে স্থান দেওয়ার কথা কি পটাশিয়াম, তাহলে এখানে কি হইতো নিয়নের পরে যে এই জায়গাটাতে, ঠিক আছে, অর্থাৎ ধরো তোমার হচ্ছে ক্লোরিনের পর, ক্লোরিনের পর, ক্লোরিনের কত 35.5 পারমাণবিক ভর, এরপরে কার আসার কথা পটাশিয়াম, কারণ তার পারমাণবিক ভর কি কম, কত বেশি কার তুলনায়, ক্লোরিনের তুলনায়। তাহলে এখন এখানে ধরো জেড এর আগে, ঠিক আছে, জেড এর আগে আছে ধরো হচ্ছে তোমার কে বলো তো, ক্লোরিন, যার পারমাণবিক ভর 35.5, এরপরে কে আসবে, এরপরে আসবে হচ্ছে পটাশিয়াম, যারটা কত 39, রাইট। কিন্তু এখানে তো দেওয়া হয়েছে 40, দেখলাম কি আমরা এখানে দেওয়া হয়েছে 40 আর্গন, এটা পরে চেঞ্জ করছে, পরে, শুরুতে ছিল এরকম ব্যাপারটা যে এই যে নিয়নের নিচে ধরো এখানে আছে ক্লোরিন, ক্লোরিনের পর কি আসবে পটাশিয়াম, কারণ ক্লোরিন হচ্ছে 35.5, পটাশিয়ামের কত 39, এরপরে এই সাইডে, এই সাইডে, এই সাইডে হচ্ছে সোডিয়ামের নিচে, এই যে ধরো এই সোডিয়ামের নিচে তোমার হচ্ছে আর্গন। পারমাণবিক ভর অনুসারে সাজালে তো এটাই হওয়ার কথা, রাইট। এই যে 39-এর পরে তো 40 আসে, এভাবে তো সাজাবে, কিন্তু এইভাবে সাজালে একটা সমস্যা, মানে পারমাণবিক ভর অনুসারে, মানে মেন্ডেলিফের পর্যায় সূত্রে একটা ঝামেলা, ঝামেলাটা হচ্ছে নিয়ন এরপরে পটাশিয়াম, কিন্তু আমরা তো দেখছি যে একই গ্রুপগুলোতে সবার ধর্ম কি হয়, একই হয় না, যেমন নিয়নের যে ধর্ম, নিচে যারা থাকবে তাদের ধর্ম একই থাকবে, কিন্তু নিয়ন এবং পটাশিয়ামের ধর্ম কি একই না, ওই যে গ্যাঞ্জামটা, নিয়ন তো একটা নিষ্ক্রিয় মূল্য, পটাশিয়াম কি নিষ্ক্রিয় মূল্য না, সে একটা ধাতু, এখানে একটা গ্যাঞ্জাম, আবার এই জায়গাতে একটা গ্যাঞ্জাম, সোডিয়াম তো ধাতু, কিন্তু আর্গন তো নিষ্ক্রিয় মৌল, তো একটা গ্রুপে সবাই ধাতু থাকবে, কিন্তু এখানে আর্গন এসে তো ঝামেলা লাগিয়ে দিচ্ছে, সে তো নিষ্ক্রিয় মৌল, সে কেন ধাতুর গ্রুপে চলে আসবে, রাইট। এই ঝামেলাটা হয়েছে পর্যায় সারণীর সূত্রে, কার সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র। এখন এটাকে পরবর্তীতে রিপ্লেস করা হয়েছে কার সাথে, পারমাণবিক সংখ্যা থেকে। কে আসছিল, কে বিজ্ঞানী চেঞ্জ করছিল এটা, হেনরি মোসলে, মডিফাই করছে আর কি, হেনরি মোসলে। এই আইসা পারমাণবিক ভরটাকে মডিফাই করে কি লিখছে, পারমাণবিক সংখ্যা। অর্থাৎ আধুনিক পর্যায় সূত্রে আর পারমাণবিক ভর লেখা হয় না, ওখানে লেখা হয় যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে কি পর্যায়ক্রমে আবর্তিত হয়। তখন পারমাণবিক সংখ্যাটা যখন রিপ্লেস করছে তখন এটা চেঞ্জ হয়ে গেছে, তখন কি হয়েছে, তখন হচ্ছে দেখা গেছে তখন আর তো পারমাণবিক ভর দিয়ে আলোচনা নাই, তখন পারমাণবিক সংখ্যা আসছে, ইলেকট্রন বিন্যাস থেকে পারমাণবিক সংখ্যাটা আসছে। তো পরবর্তীতে এখানে পটাশিয়ামের জায়গায় আসছে কে, আর্গন, তখন একদম পারফেক্ট হয়ে গেছে সব, যে পারমাণবিক সংখ্যা তো 18, তখন পারমাণবিক সংখ্যা দিয়ে কি মডিফাই করা হয়েছে, আর আর্গনের জায়গায় আসছে কে, পটাশিয়াম, এই যে পটাশিয়াম, তখন কি এই যে দেখো সোডিয়ামও খাদ্যধাতু, পটাশিয়ামও খাদ্যধাতু, তো তখন ব্যাপারটা কি হয়েছে, সেটেল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তোমাকে এই জিনিসপত্রগুলো লিখতে হবে যে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়, কেন, কারণ হচ্ছে পারমাণবিক ভর অনুসারে একটু সাজালে ঝামেলা হয়, ঝামেলাটা কি তুমি এখানে ব্যাখ্যা করে দিবে যে পটাশিয়াম এবং আর্গনেরটা, তারপর তুমি বলে দেবে পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রোবিন্যাস, ইলেকট্রোবিন্যাসের সাহায্যে আমরা পারমাণবিক সংখ্যাও ডিটারমাইন করতে পারি, এবং আধুনিক পর্যায় সারণীতে তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুসারে কি ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে কি হয়, আবর্তিত হয়, ঠিক আছে। আধুনিক পর্যায় সূত্রটাও লিখো মেন্ডেলিফের, আবার পুরাতনটাও লেখো, ঠিক আছে। এই ডাটাগুলো থাকলে তুমি ইনশাআল্লাহ 3-3 পাবা, ওকে। আচ্ছা তাহলে পরবর্তী কোশ্চেনটাতে যাই আমরা। পরবর্তী কোশ্চেনটা কি বলছে যে পি কিউ এক্স ওয়াই মৌলসমূহকে পারমাণবিক আকারে ঊর্ধ্ব সাজিয়ে এবং ঊর্ধ্ব সাজিয়ে এর যৌক্তিক কারণ, ঊর্ধ্ব সাজিয়ে মানে কি, মানে ছোট থেকে বড়, রাইট, ছোট থেকে বড় আমরা সাজাবো, ওকে। আচ্ছা তাইলে আমরা দেখি এখানে পি কিউ এক্স ওয়াইটা কি, পিটা হচ্ছে সোডিয়ামের উপরে, তার মানে এটা হচ্ছে লিথিয়াম, তাই না, লিথিয়াম, তাহলে একটা পাইলাম লিথিয়াম, যার পারমাণবিক সংখ্যা কত 3।
এরপরে কিউটা কি, সোডিয়ামের নিচে মানে পটাশিয়াম। এরপরে এক্সটা কই, সোডিয়ামের সাথে কি আছে বলো, সোডিয়ামের সাথে আছে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম 12, আর ওয়াইটাকে ম্যাগনেসিয়ামের সাথে কি আছে মানে ওই সাইডে আর কি অ্যালুমিনিয়াম। তাহলে এখন পারমাণবিক আকারের ঊর্ধ্ব সাজিয়ে, ঊর্ধ্ব মানে কি ছোট থেকে বড় আর কি। আচ্ছা, তাহলে ছোট থেকে বড় সাজাবো। দেখো নর্মালি আমরা এদের ইলেকট্রন বিন্যাসটা করলেই বুঝতে পারবো। এর ইলেকট্রন বিন্যাস করবা, দেখবা যে এর পর্যায়ে কত আসবে, 2 আসবে। পর্যায়টা বের করাটাই মেন আমাদের উদ্দেশ্য। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখবা, তার পর্যায়ে আসবে 4, ম্যাগনেসিয়ামের আসবে 3, অ্যালুমিনিয়ামের আসবে কত 3, রাইট। আচ্ছা, এগুলো সবগুলোই কি পর্যায়। এখন আমি পর্যায় সারণী আকারে একটু যদি ইমাজিন করি ব্যাপারটা এরকম, লিথিয়াম আছে এখানে, তারপরে লিথিয়ামের নিচে আছে পটাশিয়াম, যদিও এখানে এইভাবে সাজানো দেওয়া আছে, তারপরে তোমার হচ্ছে না পটাশিয়ামটা একটু নিচে, আর এখানে আছে ম্যাগনেসিয়াম, এখানে আছে অ্যালুমিনিয়াম, এরকম। তাহলে আমরা এখন ছোট থেকে বড় সাজাবো, ঠিক আছে, ছোট থেকে বড় যে বলে দিচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাইতে। তাহলে আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, আকার হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে কি হয়, আকার বৃদ্ধি পায়। তাহলে নিচে কি আছে ও, তাহলে ও সব থেকে বড় হবে, রাইট। আর যে উপর থেকে নিচে গেলে যেহেতু আকার কি হয়, বৃদ্ধি পায়, তাহলে নিচে কে আছে, নিচে যে থাকবে তার আকার বড় হবে। নিচে কে আছে, পটাশিয়াম, তার আকার বড়। আর একদম উপরে কে আছে, লিথিয়াম, তার আকার হবে কি সব থেকে ছোট, কারণ তার 2 নম্বর পর্যায়ে, মানে তার 2টা কক্ষপথ, তাহলে সে সব থেকে ছোট হবে। তাহলে আগে লিথিয়াম দাও, ছোট থেকে বড় সাজাচ্ছি। লিথিয়ামের পরে দেখো এখানে ম্যাগনেসিয়াম আছে আর অ্যালুমিনিয়াম আছে, তারা দুজনে কিন্তু একই পর্যায়ে, পর্যায়গুলো লিখি। লিথিয়াম হচ্ছে 2, আর ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম হচ্ছে 3, পটাশিয়াম হচ্ছে 4, রাইট। আচ্ছা, তাহলে এই 4টা সাজাচ্ছি তো, তাহলে লিথিয়াম হচ্ছে সব থেকে ছোট, তাই লিথিয়ামকে এভাবে লিখছি আগে। এরপর লিথিয়ামের পর বড় কে, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম হবে, কারণ তারা দুজন কি 3 নম্বর পর্যায়ে। তাহলে বাম থেকে ডানে গেলে আমরা জানি এরা কি একই পর্যায়ে যেহেতু, তাহলে বাম থেকে ডানের হিসাবটা আসবে। বাম থেকে ডানে গেলে আকার কি হয়, হ্রাস পায়, তাহলে ডানে কে, অ্যালুমিনিয়াম, তাহলে তার আকার ছোট হবে, তাহলে তারপরে আসবে অ্যালুমিনিয়াম। এরপরে আসবে ম্যাগনেসিয়ামের আকার বড়, অ্যালুমিনিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আকার বড় হবে, কারণ ডানে আছে অ্যালুমিনিয়াম, তার আকার ছোট। এরপরে একদম নিচে আছে কি পটাশিয়াম হবে সব থেকে বড়। তাহলে এই যে লিথিয়াম এর থেকে বড় অ্যালুমিনিয়াম থেকে বড় ম্যাগনেসিয়াম থেকে বড় কি পটাশিয়াম, এভাবে হচ্ছে আমরা সাজিয়ে ফেলব। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাই। ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি উদ্দীপক অনুসারে আমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এটা কেমনে ব্যাখ্যা করবো, দেখো ইলেকট্রন বিন্যাসী। আচ্ছা, এখানে হচ্ছে তোমার যেটা হয়েছে ঠিক করে দিচ্ছি আমি, এখানে 3টা মৌল চলে আসছে, 4টা মৌল চলে আসছে, তাই না। আচ্ছা, ঠিক করতেছি নিনজা টেকনিক দিয়ে, দেখো ডিং ডিং ডিং, এই যে মুছে গেল, শেষ। ওকে, আচ্ছা, এখন আমাকে হচ্ছে যেটা করতে হবে, আমাকে বলছে যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। এটা তো আমরা জানি ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি কেন, কারণ ইলেকট্রন বিন্যাস দ্বারা পর্যায় সারণীতে মৌলগুলার অবস্থান নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে তুমি এই যে এ বি সি এই 3টা মৌলের অবস্থান নির্ণয় করবা, এরপরে বলবা যে আসলে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাস দ্বারা আমরা পর্যায় নির্ণয় করতে পারি, গ্রুপ নির্ণয় করতে পারি, রাইট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 9, মানে হচ্ছে ফ্লোরিনকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে, ফ্লোরিন। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2 2s2, তারপরে কি 2p5। তাহলে এটার হচ্ছে তোমার পর্যায় কত, সর্বোচ্চ কক্ষপথ নাম্বার 2, তাহলে এটার পর্যায় হচ্ছে 2। গ্রুপ কত, গ্রুপ হচ্ছে বলো কত হবে, এটা s+p+10 রুল ফলো করবে না, এই যে s আছে p আছে, সাথে 10 যোগ করতে হবে। তাহলে s এ কয়টা, 2টা, p তে কয়টা, 5টা, আর সাথে 10 যোগ করো, তাহলে কত হবে, 17। শেষ। তাহলে এর গ্রুপ নাম্বারটা বের করে ফেললাম 17। এরপরে আসি বিটা কি 17, মানে এটা কাকে বোঝাচ্ছে, বিটা হচ্ছে ক্লোরিনকে বোঝাচ্ছে, ক্লোরিন। তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে এইখানে পর্যায় কত হবে, সর্বোচ্চ কক্ষপথ নাম্বার 3, তাহলে পর্যায় হবে 3, পর্যায় হচ্ছে 3। গ্রুপ কত হবে দেখো তো, এটাও s+p+10 রুল ফলো করবে, যে s+p+10, s এ কয়টা, 2টা, p তে 5টা, আর এখানে 10, তাহলে কত হলো 17। এরপরে আরেকটা মৌল আছে 35 কে, একটু চিন্তা করো তো 35টা কে, 35টা হচ্ছে যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ফ্লোরিন হচ্ছে তোমার হচ্ছে 9, ক্লোরিন হচ্ছে 17, ব্রোমিন হচ্ছে তোমার কে 35, ঠিক আছে, বিআর ব্রোমিন, এটা হচ্ছে কত 35। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2
3d10, তারপরে হচ্ছে কত 4p5। এই গুণে দেখো 2 2 4 6 10 12 6 18 2 20 30 35। আচ্ছা, এটাও কোন রুল ফলো করবে? এটাও s+p+10 রুল ফলো করবে। আর এটার পর্যায় কত? পর্যায় হচ্ছে 4, তাই না? সর্বোচ্চ কক্ষপথ নাম্বার 4, তাই তার পর্যায় কত 4। এখন গ্রুপ কত হবে দেখো, s+p রুল ফলো করবে। কেমনে বুঝলাম দেখো, শেষ কক্ষপথের s আছে, শেষ কক্ষপথের p আছে, তাহলে এই যে s এ কয়টা? 2টা, p তে হচ্ছে 5টা, তাহলে গ্রুপ s এ 2টা, s এ 2টা, p তে 5টা, আর এখানে 10 যোগ করো, তাহলে কত আসবে? এটা 17। এই যে শেষ। তাহলে সবগুলোর পর্যায় গ্রুপ নাম্বার নির্ণয় করলাম। এটা কার মাধ্যমে সম্ভব হয়েছে? ইলেকট্রোবিন্যাস। ইলেকট্রোবিন্যাসের মাধ্যমে সম্ভব হয়েছে, এবং পাশাপাশি ইজিলি আইডেন্টিফাই করতে পারলাম যে আসলে ইলেকট্রোবিন্যাসটাই কি পর্যায় সারণীর মূল ভিত্তি। ওকে, আচ্ছা, কারণ এদের দ্বারা আমরা পর্যায় সারণীতে এদের অবস্থানটা নির্ণয় করতে পারলাম। পরবর্তী কোশ্চেনটাতে যাই। কিউ গ্রুপের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করে। কিউ গ্রুপটা কোথায়? এই যে, আচ্ছা, কিউ গ্রুপটা এটা। তাহলে এখন কিউ গ্রুপে কারা কারা আছে দেখো, ভালো করে বুঝো। সোডিয়ামের পাশে কে থাকবে বলো তো? সোডিয়ামের পাশে কে থাকবে? ম্যাগনেসিয়াম না? সোডিয়ামের পাশে কে আছে? ম্যাগনেসিয়াম। আচ্ছা, এইখানে আবার সোডিয়ামের উপরে কে আছে? উপরে হচ্ছে লিথিয়াম। সবগুলো একটু সাজাই নেই। সোডিয়ামের উপর আছে লিথিয়াম, সোডিয়ামের নিচে কে থাকবে? পটাশিয়াম। তাহলে এটা লি না কে? লি না কে রুবি, রাইট? এটা 1 নম্বর গ্রুপ, এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ। আর এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ, যেখানে লিথিয়ামের পাশে থাকবে বেরিলিয়াম, তারপরে বেরিলিয়ামের নিচে কে? ম্যাগনেসিয়াম, কারণ পাশাপাশি তো, এই যে গ্রুপ 1 এর পাশাপাশি গ্রুপ 2। তারপর এটা হচ্ছে ক্যালসিয়াম, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে এটা তো স্ট্রনশিয়াম দেয় আছে। এখন এটা কত নম্বর গ্রুপ? 2 নম্বর গ্রুপ। এটা কয় নম্বর গ্রুপ? 2, গ্রুপ 2। এখন আমাকে আয়নীকরণ শক্তির ক্রম, এই যে কিউ গ্রুপ, এই যে কিউ, আচ্ছা, পি দ্বারা গ্রুপ বুঝাইছে, মৌল বুঝায় নাই, পি দ্বারা হচ্ছে গ্রুপ বুঝাইছে, ঠিক আছে? আচ্ছা, পি দ্বারা হচ্ছে গ্রুপ বুঝাইছে, পি দ্বারা হচ্ছে গ্রুপ বুঝিয়েছে। আচ্ছা, তাহলে পি নম্বরটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, আর কিউটা কত নম্বর গ্রুপ? 2 নম্বর গ্রুপ। আচ্ছা, তাহলে এখানে মৌল কয়টা আসলে? 3টা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, রাইট? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর কি? স্ট্রনশিয়াম। তাহলে কিউ গ্রুপ, এই যে এই গ্রুপটার কি বের করতে হবে? আয়নীকরণ শক্তির ক্রম, মানে কে বড় কে ছোট। আচ্ছা, এটা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং স্ট্রনশিয়াম তুমি যখন ইলেকট্রোবিন্যাস করবা তখন দেখবা ম্যাগনেসিয়াম তোমার হচ্ছে কক্ষপথ কয়টা? তার দেখবা যে 3টা, তার মানে তার পর্যায়ে 3। ক্যালসিয়ামের পর্যায়ে তাহলে হবে 4, যেহেতু নিচে আছে, তার নিচে আছে স্ট্রনশিয়াম, তাহলে তার পর্যায়ে কত হবে? 5। আমরা জানি একই পর্যায়ে তো নাই, তারা ভিন্ন পর্যায়ে, এবং একই গ্রুপ। উপর থেকে নিচে গেলে, উপর থেকে যতই নিচে যাব, উপর থেকে নিচে, তাহলে আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি কী হয় বলো তো? হ্রাস পায়। আয়নীকরণ শক্তি কী হয়? হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কী হয়? বৃদ্ধি পায়। তেমনি উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। তাহলে উপর থেকে নিচে গেলে যেহেতু হ্রাস পায়, তাহলে নিচেটা হবে সব থেকে কম, আর উপরেরটা হবে সব থেকে বেশি। তাহলে ক্রমটা কী হবে? উপরে যে থাকবে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, এই যে ম্যাগনেসিয়াম, তার সব থেকে বেশি, এরপরে ক্যালসিয়াম, এরপর কে? স্ট্রনশিয়াম। তো এটার ব্যাখ্যাটাও দিতে হবে কেন, কারণ উপর থেকে যতই নিচে যাবা তখন নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব কি বাড়তে থাকে। দূরত্ব বাড়লে কি হয়? আকর্ষণ কমে যায়। দূরত্ব যদি বেড়ে যায় আকর্ষণ কমে যাবে, আর আকর্ষণ কমে গেলে সেখান থেকে ইলেকট্রন সরানো ইজি, এবং কম শক্তি লাগবে। সেখান থেকে ইলেকট্রন সরানো ইজি, তার মানে কম শক্তি লাগবে, অর্থাৎ আয়নীকরণ শক্তি কি? কম। ঠিক আছে? তাই স্ট্রনশিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, ম্যাগনেসিয়ামের কি? বেশি। বুঝে গেছে? ওকে, তাহলে আমরা আয়নীকরণ শক্তির ক্রমটা কি করলাম? বের করলাম। উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? হ্রাস পায়। কারণ উপর থেকে নিচে গেলে তোমার কক্ষপথ বাড়তে থাকে, ফলে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথে ইলেকট্রনের দূরত্ব বাড়ে, ফলে আকর্ষণ কমে, আর আয়নীকরণ শক্তি কি হয়? কমে যায়। পরের কোশ্চেনটাতে আসি। উদ্দীপকের মৌলগুলোর মধ্যে কোনটির ধাতব ধর্ম সর্বাধিক? আচ্ছা, এখানে টোটাল 4টা মৌল আছে। 4টা মৌলের মধ্যে কোনটা ধাতব ধর্ম সর্বাধিক সেটা বের করতে হবে। আচ্ছা, আগে মৌলগুলো ফাইন্ড আউট করি। 11 মানে পারমাণবিক সংখ্যা এটা, তাহলে এটা সোডিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ফসফরাস, আর এটা কি? সালফার। তাহলে এই 4টার ইলেকট্রোবিন্যাস করে দেখবা 4টাই একই পর্যায়ে, তাই না? 4টাই কি একই পর্যায়ে। কত নম্বর পর্যায়ে? দেখবা যে 3 নম্বর পর্যায়ে। কত নম্বর? 3 নম্বর। এই 4টা ইলেকট্রোবিন্যাস করবা, দেখবা যে তারা 3 নম্বর পর্যায়ে। 3 নম্বর পর্যায়ে। তাহলে আমি তোমাকে বলি ধাতব ধর্মের কথা বলছে না, তাহলে মনে রাখবা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। কেন বলো তো? কারণ বাম থেকে ডানে গেলে ধাতু পাচ্ছি না, অধাতু পাচ্ছি। বাম থেকে যতই ডানে যাচ্ছে অধাতু পাচ্ছি। দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, তারপরে ফসফরাস,
তারপর হচ্ছে সালফার, ক্লোরিন, এগুলো কি সব অধাতু না? তাহলে বাম থেকে যতই ডানে যাচ্ছি, ডানের সাইডটা কি অধাতু পাচ্ছি? তাহলে অধাতু পাওয়া মানে কি ধাতুর ধর্ম কমে যাওয়া। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হয়? হ্রাস পায়। ধাতব ধর্ম হ্রাস পায়, ধাতব ধর্ম কি হয়? কমে যায়। তাহলে বলো তো ডানের ধাতব ধর্ম হবে সব থেকে কম, তাহলে বামেরটা কি হবে? ধাতব ধর্ম সব থেকে বেশি। তাহলে ধাতব ধর্মের ক্রমটা কি হবে? সব থেকে বেশি হচ্ছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ফসফরাস, তারপরে সালফার। এটা বলে দিবা যে কেন ধাতব ধর্ম হ্রাস পায়, কারণ বাম থেকে ডানে গেলে আমি অধাতু পাচ্ছি, তাহলে অধাতব ধর্মটা বৃদ্ধি পাবে আর ধাতব ধর্ম কি হবে? হ্রাস পাবে। ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। উদ্দীপকের মৌলগুলার ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির ক্রম একই হবে কিনা। আচ্ছা, উদ্দীপকের মৌল কারা কারা আছে? যে সেম গুলাই, তাই না? সেম। এখানে আছে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর এটা হচ্ছে ফসফরাস, আর এটা কি? সালফার। তাহলে তাদের হচ্ছে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির ক্রমটা একই হবে কিনা সেটা জানতে চাইছে, রাইট? আচ্ছা, তাইলে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির ক্রমে একই হবে কিনা এটা আমি বুঝবো কিভাবে? দেখো, নর্মালি আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে যতই ডানে যাই তত কি হয়? ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি তো বৃদ্ধি পায়। এখন আমাকে বলছে যে তাদের দুজনের ক্রমটা একই হবে কিনা, চলো আমরা দেখবো। তার আগে আমরা দেখবো যে কোথাও ইলেকট্রন শক্তির ব্যতিক্রম আছে কিনা বা আয়নীকরণ শক্তির ব্যতিক্রম আছে কিনা। তুমি একটু ভালো করে দেখো তো, তোমাকে শুরুর দিকে আয়নীকরণ শক্তির ব্যতিক্রমের কিছু লিস্ট দেখাইছিলাম, তো এখানে কোনোটা মিলে কিনা ভালো করে দেখো। ফসফরাস এবং সালফারের মধ্যে কিন্তু ব্যতিক্রমতা আছে, রাইট? ফসফরাস এবং সালফারের মধ্যে কিন্তু ব্যতিক্রম আছে, ওই যে ফসফরাস ভার্সেস সালফার লেখাইছিলাম না? তাহলে প্রথমে আমরা ইলেকট্রন আসক্তির ক্রমটা বের করি। এটা ঘ নম্বর কোশ্চেন না? তাহলে ইলেকট্রন আসক্তির জন্য পাবা 2, আয়নীকরণ শক্তির জন্য পাবা 2। তাহলে ইলেকট্রন শক্তির প্রথমে সংজ্ঞাটা দিবা, প্রথমে মৌলগুলো ফাইন্ড আউট করবে, এরপরে ইলেকট্রন শক্তির সংজ্ঞাটা দিবা, দেওয়ার পরে ইলেকট্রন শক্তির ক্রমটা দিয়ে দিবা এবং বলে দিবা কেন বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তি কি হয়? বৃদ্ধি পায়। তাহলে ইলেকট্রন শক্তির ক্রম কি হবে? এই চারটা তো একই পর্যায়ে, আমরা একটু আগে দেখলাম, তাই না? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, চারটাই কি একই পর্যায়ে? আমরা শুরুতে ইলেকট্রন শক্তি ব্যাখ্যা করতেছি, চারটাই কি একই পর্যায়ে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়। আর ইলেকট্রন শক্তির এখানে কোনো ব্যতিক্রম আছে না? ইলেকট্রন শক্তির ব্যতিক্রম আমরা ইউজুয়ালি ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে দেখেছিলাম, তো এখানে কোনো ব্যতিক্রম নাই। তাহলে বাম থেকে ডানে গেলে যেহেতু ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়, কেন বৃদ্ধি পায় রিজনটা দিবে, এরপরে ক্রমটা দিবা, অথবা আগে ক্রমটা দিবে, এরপরে কেন বৃদ্ধি পায় সেটা দিবা, ঠিক আছে? লাস্টে দিলে বেটার হয়। তো ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে, তাহলে ডানে কে আছে? সালফার। তাহলে সালফারের ইলেকট্রন শক্তি হবে সব থেকে বেশি, এরপরে ফসফরাস, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে সোডিয়াম। আর এই চারটাই কি একই পর্যায়ে? কত নম্বর পর্যায়ে? 3। আচ্ছা, এরপরে আসে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করার আগে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা দিবা, আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা দিয়ে দিবা। তাহলে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা কি? ওই যে গ্যাসীয় একমোল পরমাণু থেকে একটা ইলেকট্রন সরাতে যে পরিমাণ তাপ শক্তি লাগে। আচ্ছা, তাহলে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তিও তো কি হয়? বৃদ্ধি পায়। তাহলে হওয়ার কথা ছিল এরকম, যে এটাই হওয়ার কথা ছিল, সালফার আগে, তারপর ফসফরাস, তারপর ম্যাগনেসিয়াম, তারপরে কি? সোডিয়াম। কিন্তু এটা হবে না, এটা হবে না। তাহলে হবে কোনটা? এই যে এখানে ব্যতিক্রম আছে, এর মধ্যে এই দুজনের মধ্যে ব্যতিক্রম আছে। ফসফরাসের ইলেকট্রোমিনেশ করে দেখবা, শেষ ইলেকট্রোমিনেশে তুমি P3 পাবা। P3 মানে কি? অর্ধপূর্ণ, মানে স্থিতিশীল। তার মানে স্থিতিশীল যেহেতু, তার থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে। আর সালফারটা স্থিতিশীল না, সালফারটা স্থিতিশীল না, এটা P4 পাবা। তার মানে এই দুজনের কম্পারিজনে ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি হবে সালফারের তুলনায়। তাই এটা জাস্ট ঘুরে যাবে একটু, এই যে ফসফরাস আগে আসবে, এরপরে সালফার, এরপর বাকিগুলো ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এই যে এটা হবে আয়নীকরণ শক্তির আসল ক্রম, ঠিক আছে? এই যে ব্যতিক্রমতা ফসফরাস এবং সালফারের মধ্যে, ওই যে ব্যাখ্যাটা সেম। ওকে, ইলেকট্রোমিনেশ করলে বুঝতে পারবা। অলরাইট, আমরা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেনটা দেখব। উদ্দীপকে উল্লেখিত ABCD এর পারমাণবিক আকার এবং তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ করে। আচ্ছা, ABCD এটা কি? পারমাণবিক সংখ্যা 12, মানে এটা ম্যাগনেসিয়াম, রাইট? বিটা হচ্ছে অ্যালুমিনিয়াম 13, এটা হচ্ছে সিলিকন। ABCD মানে চারটা, এই যে এই চারটা, 1 2 3 4। আর ডিটা কি? ডিটা হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা, এই চারটার হচ্ছে পারমাণবিক আকার আর তড়িৎ ঋণাত্মকতা। আগে পারমাণবিক আকারটা আসি, পারমাণবিক আকার। পারমাণবিক আকার আমরা তো জানি যে, আমরা জানি কি বলো? আমরা কি জানি? আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কি হয়? হ্রাস পায়। উপর থেকে নিচে গেলে আকার কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আমি দেখি এখানে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন, এই যে তুমি তাদের ইলেকট্রোমিনেশটা করবা নিজে নিজে, এই তিনটাই কিন্তু একই পর্যায়ে। কত নম্বর পর্যায়ে বলো তো? ইলেকট্রোমিনেশ করে দেখবা, তারাই 3 নম্বর পর্যায়ে। আর ক্যালসিয়ামটা হচ্ছে নিচে 4 নম্বর পর্যায়ে। আকারের ক্রমটাকে বের করব। তাহলে আকারের ক্রম কি বলে?
উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় কারণ কক্ষপথ বাড়ে। এর 4 নম্বর পর্যায় মানে কি তার 4টা কক্ষপথ, তাহলে ক্যালসিয়াম হবে সব থেকে বড়, তাই না? ক্যালসিয়াম হবে সব থেকে বড় কারণ তার কক্ষপথ বেশি। এরপরে এই তিনটার তুলনা করব আমরা, কি করব? এই তিনটার তুলনা। তাহলে দেখো বাম থেকে একই পর্যায়ে আছে না, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? আকার হ্রাস পায়। কি হয়? আকার হ্রাস, মানে আকার কমে যায়। তাহলে এ আকার হবে সব থেকে কম, তাই না? বাম থেকে ডানে গেলে আকার কমে যায়, তাহলে ডানে কে আছে? ওর আকার হবে সব থেকে কম, তাহলে ম্যাগনেসিয়াম হবে কি? বড়। তাহলে ক্যালসিয়ামের পরে আসবে ম্যাগনেসিয়াম, এরপরে আসবে অ্যালুমিনিয়াম, এরপরে সব থেকে ছোট কে? সিলিকন। শেষ। বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, এই সব থেকে ছোট, আর তাহলে এ বড়। এই তিনটা তুলনায় সব থেকে বড় এ, তারপরে ম্যাগনেসিয়াম, তাই ম্যাগনেসিয়াম আসছে, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন। শেষ। এখন আসে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতার ধর্মটা কি, পর্যায়িত ধর্ম অনুযায়ী কি বলে? তো এটা ইলেকট্রন শক্তি আর আণবিক শক্তির মতোই সেম। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তড়িৎ ঋণাত্মকতার ইংলিশটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইএন দ্বারা বুঝাইলাম। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বৃদ্ধি পায়, ওই যে আণবিক শক্তি এবং ইলেকট্রন শক্তির মতো। এবং উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? হ্রাস পাবে। তাহলে পারমাণবিক আকারের উল্টা কি বলছিলাম? ইলেকট্রন শক্তি এবং আণবিক শক্তি, তাই না? তার মানে আর ইলেকট্রন শক্তি এবং আণবিক শক্তি কি? তড়িৎ ঋণাত্মকতার মতোই, যে বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তাহলে আকারের উল্টাটাই হবে তড়িৎ ঋণাত্মকতা, সহজ হিসাব, তাই না? আকারটা যেহেতু বাম থেকে ডানে গেলে কমে, আর তড়িৎ ঋণাত্মকতা কি বলছি? ইলেকট্রন শক্তি এবং আণবিক শক্তির মতো, অর্থাৎ এটা বাম থেকে ডানে গেলে কি হবে? বাড়বে। আকারের অপোজিট, তার মানে আকারে যে ক্রমটা লিখছো না, এটার অপোজিটটাই হবে কি? তড়িৎ ঋণাত্মকতার ক্রম, রাইট? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রমটা কি হবে? ক্রমটা হবে এটার উল্টা। তা এটার ধর্মের উল্টা যেহেতু এই ধর্ম, তাহলে এটার ক্রমের উল্টা ক্রমটাই হবে কি? তড়িৎ ঋণাত্মকতার জন্য। তাহলে আগে আসবে কে? আগে আসবে সিলিকন, এরপরে আসবে হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপরে আসবে হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপরে আসবে কে? ক্যালসিয়াম। তাও তোমাকে একটু দেখা দিই এখানে, বলে দিই ব্যাপারটা, যে যেহেতু উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়, তাহলে এটা হবে সব থেকে কম। দেখো সব থেকে কম এটা। আর যেহেতু যারা উপরে থাকবে, তাহলে উপর থেকে নিচে গেলে তো ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়, তাহলে উপরে যে থাকবে তার কি হবে? বেশি হবে। তাহলে উপরে কারা আছে? এই তিনজন। দেখতে হবে এই তিনজন যেহেতু বেশি, বেশির মধ্যে বেশি কে? তাহলে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, তাহলে ডানে কে আছে? সিলিকন, সিলিকন হবে সব থেকে বেশি, এরপর অ্যালুমিনিয়াম, এরপর ম্যাগনেসিয়াম, এরপর ক্যালসিয়াম। শেষ। ওকে, তাহলে ভাইয়া এই ছিল আমাদের আজকের পর্যায় সারণীর ওয়ান শট সিকিউ ক্লাস। আশা করি অনেক টাইপের আমরা সিকিউ নিয়ে আলোচনা করছি। আজকের শুধুমাত্র একটা ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের, অর্থাৎ পর্যায় সারণী অধ্যায়ের সিকিউ তোমার কমপ্লিট রিভিশন হয়ে গেছে। ইনশাআল্লাহ যখন তুমি এই অধ্যায় থেকে সিকিউ আরেকটু রিভিশন দিতে যাবা, টেস্ট পেপার খুলে অথবা আরও কিছু সলভ করতে যাবা, দেখবে তোমার কাছে একদম কি লাগতেছে? ইজি লাগতেছে। ওকে, তাহলে পরবর্তীতে আমরা আরেকটা অধ্যায়, অর্থাৎ রাসায়নিক বন্ধন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।